লুসি বেগম নিজেকে সামলাতে সামলাতে আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো সবাই নিশ্চুপ। তবে কেন সবাই এমন ভয়ে নিশ্চুপ হয়ে এভাবে দাঁড়িয়ে আছে কেন? ইউনু চারদিকে একবার তাকিয়ে হামি তুলে বলল, ওর বউ ঘুমাচ্ছে তাই। কি? ইউনু রান্নার জায়গায় ওকে মেরে একটু আরাম করে বসে আবারও হামি তুলে বলতে শুরু করলো কিছু মুহূর্ত আগের ঘটনা। মানসিক চাপে ক্লান্ত দিয়ে যখন ক্লান্তির অবসান ঘটিয়ে ঘুমে ঢলে পড়লো চাকুকের বুকে, চাকুক হকচকে তের মাথা বুকে থেকে চেপে ধরে মুখটা নিচু করে দেখলো ছোট্ট একটা পাখির মতো চোখ বুজে থাকা বুচকে বউটাকে। ঘুমন্ত বাচ্চা বাচ্চা মাসুম চেহারা দেখে চাকুক লোভ সামলাতে পারলো না, সব বলে টপাটপ চুমু বাসালো তের ফোলা ফোলা গালে। সে জীবন চাকুক, বউকে আদর করতে তার কোনো জায়গার হিসাব করা লাগে না। তবে 100 খানেক মানুষের মধ্যখানের মধ্যে চুমু খাওয়ার ব্যাপারটা ক্ষিপ্ত গ্রামের মানুষের কাছে অধিক বাড়াবাড়ির পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এমনিতেই দেখে গুলি করে বসানো নিয়ে তাদের কথার শেষ নেই। সেটা কোনো মতে ইউনু তার কথার জাদুতে ধামাচাপা দিলেও চুমু চুমু তাদের কাছে অসভ্যতা। দুজন লোক এমন অসভ্যতা দেখে তেড়ে এসে বেলাল চান মানে জ্যাকসন মির্জার চাকর আর কি, সোজা সাপটা চাকুকের শার্টের গলায় ধরে ঝাঁকাতে শুরু করলো। এতে তে নড়ে চড়ে উঠতে চাকুকের ধরে রাখা ধৈর্য ভেঙে গেল। একে তো বউটা ঘুমাচ্ছে, তার উপর চাকুকের কলার ধরার সাহস করেছে। জীবন চাকুকের কলার ধরার সাহস কি আর এমনি এমনি চুকে যাবে? মুহূর্তেই পকেটে থাকা গান তেড়ে একজন হ্যাংলা পাতলা লোকটার পায়ের ঠিক মাংসপেশির জায়গায় চালিয়ে দিতেই লোকটা চিৎকার করতেই চাকুক এক হাতে থেকে বুকে চেপে লোকটার গলায় বন্দুক ঢুকিয়ে দেয় যেন সে চিৎকার করতে না পারে। গ্রামের মানুষ এমন দৃশ্য দেখে ভয়ে জমে গিয়েছে। তারা এগিয়ে আসতেই চাকুকের কানে প্যাকেটে থাকা ইয়ারফোন গুঁজে দিয়ে ধাক্কা মেরে লোকটাকে ফেলে গান তাক করে হাওয়ায় ফায়ার করে সাথে সাথে তেড়ে আসা অপর একজন বেহুশ হয়ে মাটিতে পড়ল। মিনিট কয়েকের মধ্যে এমন দৃশ্য দেখে সবাই যেন ভয়ে আটকে উঠল। আতঙ্কে নিশ্চুপ তখন শান্ত এই পরিবেশে দীর্ঘ নিশ্চুপতা ভেঙে চাকুক বলল, ডোন্ট মেক নয়েজ, শি ইজ স্লিপিং। আতঙ্কে পরিবেশে চাকুকের কথা শুনে কিছু মানুষ যেমন অবাক হতবাক নির্বাক হয়েছে, আবার অজানা কিছু মানুষের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক। আবার কিছু মানুষ চাকুকের ইংরেজি না বুঝে ভয়ে ডেপ করে তাকিয়ে আছে, আবার কেউ ভয়ে ফুপিয়ে কাছে। 100 খানেক মানুষের এক এক রকম অনুভূতিতে চাকুকের কোনো ভাবাবেগ নেই। সে তেয়ের মাথার নিচের ঘাড়ি দিয়ে শরীরটা নিজের সাথে ভালোভাবে জড়িয়ে ওড়না দিয়ে ঢেকে দিয়ে আবারও গম্ভীর গলায় শান্ত স্বরে বলল, আপনাদের তামাশার জন্য ওর ঘুমে ডিস্টার্ব হলে সব কটাকে এভাবে শান্ত করব। আর খবরদার, যদি কেউ এই মির্জা বাড়ির প্রাঙ্গণ থেকে এক পাও এদিক ওদিক করেছে তো আজ সারা রাত আমাদের বিয়ের অনুষ্ঠান চলবে, তাই আজ রাতে কেউ ঘুমাবে না। যে ঘুমাবে তাকে চিরনিদ্রায় শায়িত করব আমি। প্রথমবার তাই গুলিটা পায়ে লেগেছে, এবার যে একটা টু শব্দ করবে একদম কপাল বরাবর শুট করে দেব। জাকুকে খুব ঠান্ডা হুমকিতে বিস্ফোরণ ঘটালো ওদের মধ্যে। মুহূর্তের মধ্যেই পুরো জায়গা নীরব হয়ে গেল। আর তেড়ে আসা আরও কয়েকজন ভয়ে জ্ঞান হারিয়ে পড়লো মাটিতে। চারদিকে তখন শুধু আতঙ্ক। রোজ বেগম আর হানসুই শক্ট হয়ে আছে। তারা হয়তো মজনু মিয়াকে সস্তা ভেবে বস্তা ভরে ভুল করেছে। রক্তে লাল হয়ে যাওয়া জায়গাটা দেখে থরথর করে কাঁপতে লাগলো রোজ বেগম। হানসুই নিজেও শক্ট, ভাবিনি এমন কিছু ঘটবে। হানসুই মজনুর দিকে তাকিয়ে দেখলো দাড়ি মুছে ঘোরা মুখখানা, চোখ ছাড়া আর কিছু তেমন বোঝা যায় না। কে এই মজনু মিয়া? এদিকে গুলির শব্দ শুনে রান্নার জায়গা থেকে হুট করেই ছুটে এলো ইউনু। বেচারা সবেই একটু বসেছিল, কিন্তু গুলির শব্দ তাকে আর বসতে দিল না। ইউনুর সামনে পড়া 2-3টা মানুষকে দেখে হতবুদ্ধি হয়ে বলল, কি করলি এসব? জাকুকের মেজাজ খারাপ হলো। কেটে দেওয়া মেজাজ নিয়ে শান্ত স্বরে দাঁতে দাঁত চেপে বলল, বাল করলাম, চোখে দেখিস না? এইদিকে এসে এইটারে চোখের সামনে থেকে নিয়ে যা। চাকুকের কথায় 2টা গার্ড ছুটে এসে গুলি করা লোক দুটোকে তুলে নিয়ে গেল। ইউনু এক পলক চাকুককে দেখলো, থেকে শক্ত করে বুকে আগলে নিয়ে বসে আছে। ইউনু ফুস করে একটা নিঃশ্বাস ফেলে ছুটলো লোকটার দিকে। লোকটাকে হসপিটালে নিয়ে যেতে বলে হতাশ হয়ে ফিরে এলো। একবার চারপাশে দেখে বলল, মারলি কেন? মারিনি। মারিসনি মানে? বাল, নিজেই মরতে এখানে এসেছে। সব বাল আমার হাতে মরতে চাই, তার বেলায় কিছু না, আর আমি মারলেই তখন দোষ। কি করেছে বলবি তো? ওকে চুমু খেয়েছি আমি। এরে ওদের গায়ে ফুসকা পড়েছে কেন? ওরা তেড়ে এসে আমার কলার ধরেছে। যদি বউটার ঘুম ভেঙে যেত, নিহাত বালেরই বউটা আছে তাই, নয়তো এদের আমি। থাম ভাই থাম, বুঝলাম আমি। তাছাড়া তে ঘুমাচ্ছে, ওকে রুমে। ইউনুকে কথা শেষ না করতে দিয়ে চাকুক ক্ষিপ্ত সুরে বলল, বলের কথা বলছিস? ওকে রুমে রেখে আসলে এখানে একটাও মানুষ বাঁচবে? আমি দেবো বাঁচতে? প্রত্যেকটা নোংরা কথার হিসাব নেব না? যতক্ষণ বউ আছে এদের নিরাপত্তার গ্যারান্টি আছে। বউ নাই তো সব কটাকে বিনা টিকেটে উপরে পাঠাবো।
ইউনো জাকুকের কথায় অসহায় দৃষ্টিতে দেখলো শুধু বুকের মাঝে খাপটি মেরে বসে থাকা মায়াবিনীকে। জাকুকের মেজাজ দেখে ওকে আর খাটলো না। বলা তো যায় না, পাগলা ঘোড়া কখন খেপে যায়। শান্ত আছে আপাতত, শান্ত থাকতে দেওয়া উত্তম কাজ। এদিকে জাকুক ওরফে মজনু মিয়ার কথায় গ্রামবাসীর মনে অধিক ভয়ের আভাস পেল ইউনা বেগম। এক পলক সবার হতভম্ব হওয়ার মুখখানা দেখে বিড়বিড় করে বলল, পোলা তো না রে, এই তো আগুনের গোলা, বাপরে। মিনা তাদের বিড়বিড়ানি দেখে বলল, তুমি জানো তাই না মজনু মিয়া কে? ইউনা বেগম হামি তুলে বলল, তুইও জানতে পারবি, সবুর রাখ, সবুরে মেওয়া ফলে। বর্তমান। এদিকে লুসি বেগম সবটা শুনে স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে থেকে বলল, এত ডেসপারেট কবে থেকে হলো? এই ছেলেই তো অমন নির্দয়ের মতো ছুঁড়ে ফেলে দিয়ে গেল এই গ্রামে। কি হচ্ছে এইসব? ইউনো একটু থেমে ধরা গলায় বলল, জাকুক ডেসপারেটলি লাভ হার, তেকে পাগলের মতো ভালোবাসে, তে ওর কাছে নেশার চেয়েও নেশাময় দাদি। লুসি বেগম ইউনোর কথায় জাকুকের আগে সেই বউ বউ করা বিষয়টা আমলে নিয়ে ভাবলো সবটা। তবে তার এখনো বিশ্বাস হচ্ছে না, এটা সম্ভব কিভাবে? জাকুক আর ভালোবাসা। রাত তখন প্রায় 1:20 কাছাকাছি। পুলিশের গাড়ি এসে পৌঁছেছে মির্জা বাড়িতে। 2 ভ্যান পুলিশের গাড়ির সাথে সাথে সাদা চকচকে একটা সরকারি গাড়িও এসে থেমেছে মির্জা বাড়ির প্রাঙ্গণে। সেখান থেকে রাগান্বিত অবস্থায় বেরিয়ে এলো জ্যাকসন মির্জা। খবর তার কাছে পৌঁছেতে আগেই। তবে তিনি বুঝতে পারছেন মজনু মিয়া লোকটা সুবিধার না। তবে জ্যাকসন মির্জাও কম যায় না, সকল ব্যবস্থা করেই তবে এসেছেন গ্রামে। গাড়ির অপর পাশ থেকে নেমে এলেন এমপি আবু জাহির উদ্দিন। মূলত জ্যাকসন মির্জা আবু জাহিরকে নিয়ে এসেছে মজনু মিয়া নামক মানুষটাকে কাহিনী শেষ করতে। তাছাড়া সেদিন বাড়িতে আগুন লাগার পেছনে মজনু মিয়ার হাত আছে, সেটাও ইতিমধ্যেই জেনেছে তিনি। মূলত জ্যাকসন মির্জার ভাবনা অনুসারে মজনু ছদ্মবেশে আসা তার কোনো শত্রু। সে চাইছে হসপিটালের পাশের জমি তের নামে হওয়ায় তেকে ফাঁসিয়ে বিয়ে করতে। এদিকে জ্যাকসন মির্জাকে দেখে সবার মাঝে চাপা গুঞ্জন শোনা গেল। রোজ বেগম আর হানসুই ছুটে এলো জ্যাকসনের কাছে। দেখছো দেখছো তোমার মায়ের নাগর কেমনে জুটাইছে? বেলাল চাঁদকে গুলি করেছে এই পোলাই, সাহস কতখানি দেখছো? জ্যাকসন মির্জা রোজের কথায় তোয়াক্কা না করে চুপচাপ দাঁড়িয়ে দেখলো মজনুকে। পরক্ষণেই হেসে বলল, শেষ সময় চলে এসেছে, চিন্তা করো না। রোজ স্বামীর শয়তানি কথায় কিছুটা ভরসা পেয়ে দাঁড়ালো। জ্যাকসন মির্জা নিজের দাম্ভিকতা নিয়ে দাঁড়ালেন জাকুকের সামনে। চেয়ার টেনে বসলো সামনাসামনি, গম্ভীর মুখে বলল, কে তুই আর কি চাইছিস? জাকুক ভাবলেশীনভাবে তের মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলল, এতক্ষণ ধরে আপনার বউ চুপি চুপি ফোন করে আপনাকে কি বলল জ্যাকসন সাহেব? ও, চুপি চুপি বলাই হয়তো শুনতে পারেননি, সমস্যা নাই, আমিই বলছি। আমি আপনার মেয়ের জামাই শ্বশুর মশাই। আর কি চাইছি? আমি আপনার মেয়েকে বিয়ে করে আমার মেয়েকে আনতে চাইছি। জ্যাকসন মির্জা এমন কথায় কিছুটা বিরক্ত হলেও নিজেকে স্বাভাবিক রেখে বলল, ও বিবাহিত। জাকুক ওরফে মজনু বাঁকা হাসলো, তবে নিজের ভাবলেশীনতা বজায় রেখে বলল, বিবাহিত বউ বিয়ে করা সুন্নত। জ্যাকসন মির্জা মজনুর কথায় অবাক হলেও সেটা বুঝতে না দিয়ে বলল, আসলে কে তুই? মজনু দেখে কুলের ভেতর টেনে নিতে নিতে শান্ত স্বরে বলল, আসলে নকলে আমি আপনার মেয়ের জামাই শ্বশুর মশাই। জ্যাকসন মির্জা এবার রেগে বলল, বেশি বার বাড়িস না, ফলাফল খুব ভালো হবে না। জাকুক তের ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রেখে তের ওষ্ঠের দিকে একবার নজর বুলিয়ে বাঁকা হেসে বলল, ফলাফল ভালো না হোক, মিষ্টি হলেই চলবে। জ্যাকসন মির্জা জাকুকের এমন হেয়ালি কথায় এবার অধিক রেগে বলল, জান বাঁচাতে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা। জাকুক কিছুটা বিরক্ত হয়ে বলল, আহা শ্বশুর, এইভাবে চেঁচামেচি করছেন কেন? দেখছেন না ও কি সুন্দর করে আমার বুকে ঘুমাচ্ছে? আহা কি যে আরাম শ্বশুর মশাই, কি বলবো। ঘুমাচ্ছে আপনার মেয়ে, কিন্তু আরাম পাচ্ছি আমি, শান্তি লাগছে, ভালো লাগছে। আপনি মানুষটা জানোয়ার হলেও মেয়ে আপনার একদম রসগোল্লা, ইচ্ছে করছে টুপ করে খেয়ে ফেলি। কন্ট্রোল হচ্ছে না শ্বশুর সাহেব, আপনি একটু যদি ঘুরে দাঁড়াতেন, মানে ওই আর কি, বউকে টপাটপ কয়েকটা চুমু দিয়েই আবারও আমরা কথাই ফিরতে পারতাম। এদিকে জ্যাকসন মির্জা যতই খারাপ হোক, কিন্তু জাকুকের এমন নির্লজ্জতা দেখে তিনি না চাইতেও হতবাক হয়ে তাকিয়ে আছে। তার ভাবনার চাইতেও বেশি নির্লজ্জ মজনু মিয়া। অপরদিকে ইউনা বেগম জাকুকের এমন কথায় লজ্জা পাওয়ার ভঙ্গিতে মাথা নিচু করে বলল, অসভ্য পোলা। দাদি, অসভ্য হলে কি আর আমার রোজ প্রিন্সেস আসবে? মেয়ে আমাকে বারবার বলছে ওকে নিয়ে আসতে। এখন আমি যদি সভ্য হই তবে সে তো আসতে পারবে না। ইউনা বেগম হকচকিয়ে তাকালো। মূলত সে ভেবেছিল এখান থেকে শোনা যাবে না, তাছাড়া তিনি বিড়বিড় করেই বলেছেন। কিন্তু কে জানে এই পোলা আগুনের গোলার সাথে সাথে কানও খারাপ বটে। লজ্জায় ইউনা বেগমই কান গরম হয়ে গেছে, ফর্সা গাল টমেটোর সস হয়ে গেছে।
মনে হচ্ছে তিনি লজ্জায় জ্ঞান হারাবেন। আরে বেচারি দাদিমা অসহায় দৃষ্টিতে দেখলো জাঙ্কুককে। এই যে সে এত লাগামহীন কথা বলছে তাতে বিন্দুমাত্র তার লজ্জা লাগছে না, বরং সে ভাবলেশীন। তবে চোখ তার শুধু ঘুমন্ত বাচ্চা বউটার দিকে। এত সিরিয়াস একটা সিচুয়েশনেও জাঙ্কুক তেয়ের প্রতি অসম্ভব এই কেয়ার দেখে তিনি স্বস্তি পাচ্ছেন। এই যে তেকে এত যত্ন সহকারে ধরে আছে, ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে, তবুও তেকে ছাড়ছে না। আর না নিজে বিরক্ত হচ্ছে। ইউনা বেগমের চোখ আজ ছলছল করছে খুশিতে। হোক না একটু এলোমেলো, তাতে কি? সবচেয়ে বেশি ভালো তো এই এলোমেলো মানুষটার কাছেই থাকবে। তের ঘুম ভাঙলো তখন রাত বাজে 2টা 10। পিটপিট করে চোখ মেলতেই নাকে এসে বাড়ি খেলো কড়া পারফিউমের গান। ভালোভাবে চোখ মেলে মুখটা তুলতেই দেখা মিলল জিয়ন জাঙ্কুকের। দাড়ি মুছে ঘেরা মুখখানা এখন আর নেই, মানে মজনু মিয়া নামক সুঠামদেহী সুশ্রী চেহারার পুরুষ আর এখন নেই। সে এখন জিয়ন জাঙ্কুক। তে জাঙ্কুকে দেখে হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সবটা মনে পড়তেই তড়িঘড়ি করে উঠতেই জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, এত ছটপট করছেন কেন? তে জাঙ্কুকের কথায় তাকালো ওর দিকে। এতদিন পর জাঙ্কুকে জাঙ্কুক রূপে দেখে হা হয়ে তাকিয়ে দেখলো। শুধু অতিরিক্ত সুন্দর পুরুষ সে। ছেলেদের এত সুন্দর হওয়া উচিত না। মজনু মিয়া হিসাবে জাঙ্কুককে কখনো বোঝা যেত না তার দাড়ি মুছের কারণে। আর চোখেও ছিল না নীলাভ বর্ণ, হয়তো লেন্স পরা ছিল। তবে জাঙ্কুকের দাক্ষিণ ফর্সা চেহারায় মোটা ভ্রু, সরু নাক, ব্লু আইস, এলোমেলো ঘন চুল। এক দেখাতেই ফিদা হওয়ার মতোই সুন্দর এই পুরুষ, যেন বিদেশি কোনো সুপারস্টার। এইভাবে দেখছেন যে? আই এম নো, আই লুকিং হট। জাঙ্কুকের কথায় হক চোখে উঠতে আমতামতো করে আশেপাশে তাকালো। আশেপাশে তাকিয়ে দেখলো তখনকার মতোই প্রতিটি মানুষ এখনো এখানে আছে। আবার খাবারের গন্ধে মোমো করছে চারদিক। তে হতবাক হতবুদ্ধি হয়ে আবারও চারপাশে তাকালো। মৃত বাড়িতে শখানেক মানুষ, তবে পরিবেশ একদম নিশ্চুপ নীরব। কেন? কথাটা মস্তিষ্কে আসতেই ঘাড় ঘুরিয়ে দেখলো মির্জা বাড়ির বারান্দায় বসে আছে লুসি বেগম। তে লুসি বেগমকে দেখে অবাক হয়ে তাকালো। চারদিকে আলো থাকলেও এখন যে রাত সেটা জানে তে। এই রাতে লুসি বেগম এইখানে? তের ধারণা নাই কয়টা বাজে। ঘুম থেকে উঠেই একের পর এক ছটকা পাচ্ছে সে। তে লুসি বেগমের থেকে নজর সরিয়ে আবারও তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের হাতে ফোন দেখে ছো মেরে ফোনটা নিয়ে সময় দেখলো 2:15। তে হতবাক হতভম্ব হা হয়ে আবারও আশেপাশে তাকালো। সেই সন্ধ্যা থেকে রাত এখন 2:15। সবাই এখনো এখানে? তে এত এত শক্ত পাওয়ার মাঝে উপস্থিত হলো লুসি বেগম। তের গালে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, ঘুম কেমন হলো? আমার নাতিকে বিছানা বানিয়ে ভালোই ঘুমিয়েছেন আপনি। তে ড্যাপ করে লুসি বেগমের দিকে তাকিয়ে ওনার কথা বোঝার চেষ্টা করলো। মস্তিষ্ক লুসি বেগমের কথা বুঝতেই আবারও একটা শক খেলো। অবাক হয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বাঁকা হেসে চোখ টিপে বলল, আমার ঘুম পড়ি ঘুম ভালো হয়েছে? হয়েছেই হয়তো। স্বামীর বুকে ঘুমালে নাকি ঘুম ভালো হয়? তে ভরকালো। মানে সে এতগুলো মানুষের সামনে এতক্ষণ ঘুমিয়েছে? এটা কিভাবে সম্ভব? এত মানুষ অথচ তে কারো শব্দ পায়নি, এটাও আদৌ সম্ভব? তাছাড়া সবাই এত রাত অবধি এখানে কি করছে? জাঙ্কুকের হতভম্ব হয়ে যাওয়া মুখখানা দেখে স্মিত হাসলো। তারপর বলল, আমাদের বিয়ের অতিথি এরা সবাই। এতক্ষণ পর এবার তে মুখ খুলে বলল, মানে? জাঙ্কুক আর মোড়া ভেঙে দাঁড়াতে দাঁড়াতে বলল, মানে কিছুক্ষণ পর আমাদের বিয়ে। ওরা সেই বিয়ের সাক্ষী হিসাবে থাকবে। কি? জাঙ্কুক আর উত্তর করলো না। হাতের ইশারা করতেই লিন ছুটে এলো। সাথে আছে দুজন মেয়ে আর একটা বড় লাগেজ। বউ সেজে আসুন, একটু পর আমাদের বিয়ে। তে হকচকিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করব না। জাঙ্কুক তের কথায় কোনো রিয়েক্ট করলো না। আপনি আমাকে বিয়ে না করলেও চলবে, কারণ বিয়ে তো আমি আপনাকেই করব। আপনি করেন আর আমি করি, কথাটাও একটাই। জাঙ্কুকের আজ খুবই কথায় তে আহাম্মকের মতো তাকালো ওর দিকে। জাঙ্কুক সেদিকে তোয়াক্কা না করে বাম হাতটা ডান হাতে দিয়ে মালিশ করতে করতে বলল, গো ফাস্ট। আপনি শুনেননি? আমি করব না আপনাকে বিয়ে। জাঙ্কুক হুশ করে একটা নিঃশ্বাস ফেলে বলল, কারণ জানতে চাইছি না, চাইবো না। তবে আপনি এক্ষুনি রেডি না হলে? বলেই তের একদম কাছাকাছি এসে তের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমি নিজ হাতে এই গ্রাম শ্মশানে পরিণত করব। অ্যান্ড আই মিন ইট। তে জাঙ্কুকের ঠান্ডা হুমকিতে কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল। দেখুন আপনি। হ্যাঁ দেখব, দেখতেই হবে, সব দেখব। আগে বিয়েটা করি। বলেই চোখ টিপ মারল। তে জাঙ্কুকের এমন কথাই শুকনো ঢোক গেলে একবার জাঙ্কুক তো একবার তাদের দিকে তাকালো। লুসি বেগম জাঙ্কুকের কথায় মুখ টিপে হাসছে। তে লুসি বেগমের হাসি দেখে খানিকটা মিয়ে গিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই না। জাঙ্কুকের এতক্ষণ ধরে রাখা ধৈর্যের বাদ ভাঙল। চট করে তের বাহু ধরে একদম নিজের সাথে মিশে দাঁতে দাঁত চেপে বলল, ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? হ্যাঁ, নাটক করছিস আমার সাথে? তোর নাটকের ধার ধারি আমি। শক্ত করে চেপে ধরাই তে ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ছাড়ুন, লাগছে। জাঙ্কুক আরো শক্ত করে ধরে বলল,
লাগুক, আমারও খুব লেগেছে তোর কথা। 3বার বলেছিস বিয়ে করবি না। এই এই তোর জানের মায় নেই? আমাকে না বলছিস? আমাকে সাহস আসছে কোথায় থেকে? কলেজা বেশি বড় হয়েছে? হ্যাঁ, আই সোয়ার বউ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না, নয়তো তোর বাপ শুদ্ধ সবাইকে উপরে পাঠাবো আমি। তে হুট করে জাগুককে ধাক্কা দিয়ে সরিয়ে কান্না মিশ্রিত রাগী গলায় বলল, মেরেই ফেলুন, তবুও আমি আপনাকে বিয়ে করব না। কি পেয়েছেন কি আপনারা আমাকে? আমাকে কি মানুষ মনে হয় না? কতটুকু বলতেই যেন হাঁপিয়ে উঠল তে, চোখের পানি টপটপিয়ে পড়তে লাগলো। সব মনে পড়তেই কষ্টে বুকটা ভার হয়ে এলো। তে জোরে জোরে একবার নিঃশ্বাস নিয়ে আবারও বলল, হুট করেই একদিন এসে সব লন্ডভন্ড করে বিয়ে করলেন। বিয়ে করার পর দিনই ডিভোর্স চাইলেন। দূর দূর করা কুকুরের মতো ব্যবহার করলেন। এরপর হুট করেই আপনার মন চেঞ্জ হলো, তখন বউ বউ করে মাথায় তুললেন। আবার আপনার মন চেঞ্জ হলো, আমাকে ফেলে গেলেন মির্জা বাড়িতে। আবার আপনার মন চেঞ্জ হলো, ছদ্মবেশে এলেন। আর এখন পুরো গ্রামের মানুষের সামনে বিয়ে বিয়ে নাটক শুরু করেছেন। আপনার মুডের উপর ডিপেন্ড করে কি আমাকে ব্যবহার করবেন? যখন ইচ্ছা হলো কাছে টানবেন, যখন ইচ্ছা হলো দূরে সরিয়ে দেবেন। আজ সবার সামনে বিয়ে করবেন, কাল বলবেন তোকে আমার আর ভালো লাগছে না, আবারও আমাকে ডিভোর্স দেবেন। কারণ আপনি তো জীবন জাগুক, আপনি তো সব করতে পারেন, রাতকে দিন, দিনকে রাত, সব। আসলে না, হানসুই আর মা ঠিকই বলে, আমার কোনো যোগ্যতা নেই জীবন পরিবারের বউ হওয়ার। সবার মতো আমি তো আর সুন্দর না, রূপ নেই আমার, না যে আপনাদের মতো মন মানসিকতা। কথাটুকু শেষ করতেই জাগুক স্বাভাবিক আর ঠান্ডা স্বরে বলল, আর কিছু বলবি? হয়েছে তোর? জাগুকের এমন নির্লিপ্ততা দেখে তে তাচ্ছিল্য হাসলো। আমার যা বলার বলে দিয়েছি আমি। তে সম্পূর্ণ কথা শেষ করার আগে জাগুক থেকে টেনে নিয়ে গেল ছোট্ট সেই কুটিরে। তে ঘরে ঢুকতেই চমকে উঠল, কারণ চেয়ারের সাথে বাঁধা অবস্থায় বসে আছে নামজন। পাশে দুজন বডিগার্ড বন্দুক তাক করে আছে তার দিকে। তে একবার জাগুক তো আরেকবার নামজনের দিকে তাকালো। কিছু বলার আগেই জাগুক বলল, আর একবার যদি বলিস বিয়ে করবি না তো 2 পাশ থেকে 2টা গুলি, ব্যাস, এর বেশি কিছুই করব না। তে কান্না ভেজা অসহায় দৃষ্টিতে নামজনের দিকে তাকালো, যে মানুষটা তাকে নিজের বাবার চেয়েও বেশি ভালোবেসেছে, আর আজ তার জন্যই সেই মানুষটার এই অবস্থা। তে নামজনের অবস্থার জন্য শতভাগ নিজেকে দায়ী করছে। সে জানে জাগুক কতটা জেদি, রাগী, অহংকারী, হিংস্র, তার ধারণা আছে তার। তে নিজের অসহায়ত্বে ফুপিয়ে কেঁদে উঠল। কেন এমন করছেন আপনি? প্লিজ জাদুকে ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি আমি তাই শুনবো। জাগুক যেভাবে এনেছিল ঠিক সেভাবেই বাইরে এনে বলল, ওদের সাথে যান, ওরা সাজাবে আপনাকে। তে ঝলঝল দৃষ্টিতে একবার জাগুকের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। জাগুক তে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনাকে ছাড় দিয়েছি জান, ছেড়ে দেইনি। আপনাকে ছেড়ে দেওয়া যে সম্ভব না, শত চেষ্টার পরেও আমি ব্যর্থ আপনাকে ছাড়তে। আপনি ছাড়া চলবে না আমার। ছোট্ট ওই বুকের মাঝে যত মেঘের ঘনঘটা রয়েছে আমি সব মুছে দেবো, জানবো, আই প্রমিস। মির্জা বাড়ির প্রাঙ্গণে বসেছে দাওয়াত। বিয়ের এমন দাওয়াত আদৌ কখনো কেউ খেয়েছে কিনা সন্দেহ। পৃথিবীতে মনে হয় জীবন জাগুক প্রথম, যে রাত 3টা বাজে মানুষকে ঘুমাতে না দিয়ে বন্দুক তাক করে জাগিয়ে রেখেছে তার বিয়ের দাওয়াত খাওয়ানোর জন্য। গ্রামের মানুষকে ঘুম থেকে জাগিয়ে তুলে এনে গান্ডে পিণ্ডে গিলাচ্ছে, খেতে না চাইলে বন্দুক তাক করে খাওয়াচ্ছে। ইউনো একবার খাবার টেবিলে বসা মানুষগুলোকে দেখলো সবাই খাচ্ছে, কেউ ভয়ে, কেউ লোভে, কেউ মজাদার সুস্বাদু খাবার দেখে। ইউনো সবার এমন মজা নিয়ে খাওয়া দেখে। সবাই মোটামুটি খাবার খাচ্ছে। সেই সন্ধ্যা থেকে সবাই বড়সড় একটা সিনেমায় দেখেছে, খিদে তো পেয়েছেই হয়তো। ইউনো নিজেও গান্ডে পিণ্ডে গিলছে, বেচারা কম তো আর পরিশ্রম করেনি। এই তো সেই সন্ধ্যায় জাগুকের মেসেজ পেয়ে ছুটে এসেছে। তারপর একের পর এক আয়োজন চলছে তার উপর দিয়ে। তাছাড়া এমন মধ্যরাতে বিয়ে খাওয়ার ব্যাপারটা কম বেশি দারুণ। ইউনোর খাবার মাঝে কেউ একজন ধপ করে বসলো ইউনোর পাশের চেয়ারে। ইউনো সেদিকে না তাকিয়ে খাচ্ছে, যেন কঠিন পরিশ্রম করার পর কেউ তাকে কিছু খেতে দিয়েছে। এই সময় তো বাসর করার কথা, কিন্তু এই ছেলে তো এখনো বিয়েই করতে পারলো না। কারোর কথা ইউনোর কানে আসতে ইউনো খেতে খেতে বলল, উনি জীবন জাগুক ব্রো, কোনো কিছুই অসম্ভব না। এই ধরেন মধ্যরাতে বিয়ে, বিয়ের 10 বছর পর বাসর, বাসরের পরের দিন ডিভোর্স, তারপরের দিন উধাও। বলা বাহুল্য কোন ভাগ্য যে অমন মায়াবতী পেল। হ্যাঁ, সবই কপাল। আবার হঠাৎ পাশে তাকাতেই চমকে উঠে বলল, তুই তুই কই থেকে টপকাইলি? যে হোক নিজের চুল হাতের সাহায্যে ব্রাশ করতে করতে বলল, সুইজারল্যান্ড থেকে। ইউনো অবাক হলেও আবারও খাওয়ার প্রতি মনোযোগ দিয়ে বলল, সুই ফুটাই দিয়া জার বানাইয়া যে ল্যান্ড হয় সেই ল্যান্ড। যে হোক ইউনোর এমন গাঁজাগুড়ি কথাই ধুম করে কিল বসালো ইউনোর পিঠে। ইউনো চোটে গিয়ে বলল, শালা আমার খাইতেছি দেখতেছস না? যে হোক ইউনোর কথা তোয়াক্কা না করে স্টাইল মেরে বসে বলল, আমার বোন নেই, শালা হলাম কিভাবে উকিল মশাই? ইউনো বিরক্ত হয়ে বলল, ধুর বাল, জ্বালাতন করিস না তো। যে হোক একটু কেসে সিরিয়াস হয়ে বলল,
গান্ডে পিন্টে গিলছিস কেন? থাম, হয়েছে, অনেক খেয়েছিস। ইউনো খেতে খেতে বলল, শালা একদম নজর দিবি না, দূর হ। জেহুব ইউনোর প্লেট কেড়ে নিয়ে নিজে খেতে খেতে বলল, কষ্ট পাস না, শি ইজ নট ইউর্স। ইউনো কিছু বলতে গিয়েও বলল না, পানি খেয়ে চুপচাপ তাকালো দূরে বসা জাঙ্কুকের দিকে। গোপনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি কষ্ট পাইনি। সেই জন্যই বুঝি এভাবে খাবার গিলছিলি। আই নো ইউ ব্রো। ইউনো নিজেকে সামলে নিতে নিতে বলল, ও কখনো আমার ছিলই না, তাই না পাওয়ার কষ্ট হচ্ছে না। সে জাঙ্কুকের কাছেই সবচেয়ে ভালো থাকবে, অ্যান্ড আই নো হি নিডস হার। জেহুব ইউনোর পিছে চাপড় মেরে বলল, শালা আরো পছন্দ কর, দুজনে সেম সেম। এই ভাবি নাকি ভীষণ সুন্দর রে। ইউনো উঠতে উঠতে বলল, হুম, সুন্দর না, পুরো মানুষটাই একটা মায়ের রাজ্য। তো হেয়ার মিস, তোমরা খুশিতে গাথা কইরা গাতার ভিতরে যাও গা, কারণ আমাকে বাবজিটা জেহুবের আগমন হয়েছে। তোমরা কি খুশি লাগতেছে না? আমার তো খুশিতে চাঙ্গে উঠে যেতে ইচ্ছা করতেছে। আচ্ছা তাইলে জায়গা চাঙ্গে উঠটা বইয়া যায় বয়স দেখা, তোমরা এনে বইয়ে বইয়ে দেখো, আর মন না চাইলে পরগা পরাত বউগা যাও, পরীক্ষার জ্বালায় জানবাছে না। কি যে কইতাছি আমি নিজেই জানি না। আর তাহলে জায়গাটা আল্লাহ হাফেজ, বাই বাই সারাঙ্গিও স্টুপিড আমিগন। তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই বাল।